জি, আসসালামু আলাইকুম। আমরা আবার শুরু করতে যাচ্ছি। তো সবাই আছেন তো নাকি? জি স্যার। আচ্ছা। আমাদের যে রুলটা দেখেছি ওখানে রুল 40, ঠিক আছে। মূলত রুল যে 40 আছে, 40তে কিন্তু এই কিভাবে আপনার 6.3 থেকে 6.4, 5, 6, 7 এগুলো যা রাখা হবে সবগুলো আমাদের রুল 40 বলা আছে। দ্যাট মিনস আমরা দেখলাম যে চারটা সেকশন আছে, 51, 52, 53, 54। সেইখানে খুব বেশি কথা বলা নেই এবং সবগুলোই বলা আছে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে। এবং আমরা রুল 40 দেখছি। ওই রুল 40তে আসলে আমাদের কিভাবে কি রাখতে হবে, চালান ইস্যু করতে হবে, সবগুলো ডিটেলস ওখানে বলা আছে। এবং সেখানে থেকে আমরা সামারাইজ আকারে নিয়ে আসছি যে আসলে কি কি জিনিস আমাদেরকে মেনটেন করতে হবে। কিছু নোট আছে, এই নোটগুলো আপনারা মনে রাখবেন। সেটা হলো অল ইনপুটস নিড টু বি রেকর্ডেড ইন দ্য পারচেজ বুক ইন সেপারেট পেজেস। আমরা যারা ইনপুট ক্রেডিট নেই, ইনপুট ক্রেডিটের একটা শর্তের ভিতর একটা শর্ত হলো যে আমরা যত ইনপুট আমাদের যে 4.3-তে আমরা যে ইনপুট গুলো দেখাবো, দ্যাট মিনস 4.3-তে ইনপুট যেগুলো দেখাবো সেগুলো আমাদের উদ্দেশ্য কি, যে আমরা এটার রিবেট নিব, ইনপুট ক্রেডিট নিব। এখন যদি ইনপুট ক্রেডিট নেই তাহলে এই ইনপুট ক্রেডিট যেই সেবা এবং পণ্যের জন্য ইনপুট ক্রেডিট নিচ্ছি সেগুলোর জন্য আমরা পার্সেস বুকে যেন এই রেকর্ড গুলো আমরা রাখবো। আমরা সেবা ক্রয় করি অথবা পণ্য ক্রয় করি, যাই করি, আমাদেরকে যেটা ইনপুট কলামে যেগুলো আমরা 4.3-তে উল্লেখ করব সেগুলো আমরা কি করব, পার্সেস বুকে তুলবো। তার মানে অন যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ইনপুট ক্রেডিট নিতে পারবেন না, এটা একটা কন্ডিশন বলা আছে। ঠিক আছে, ইনপুট ক্রেডিটের কন্ডিশন বলা আছে যে অল ইনপুট নিডস টু বি রেকর্ডেড ইন দ্য পার্সেস বুকস ইন সেপারেট পেজেস। এবং অনেক সময় আমি দেখেছি যে একই পেজে সবগুলো ইনপুট লিখতেছে না। এটা আমরা যেভাবে স্বাভাবিকভাবে একটা লেজার রাখি, যে প্রত্যেকটা আইটেমের জন্য, প্রত্যেকটা অ্যাকাউন্টিং হেডের জন্য একটা করে লেজার যেভাবে রাখি, ঠিক একইভাবে প্রত্যেকটা আইটেমের জন্য আমাদেরকে আলাদাভাবে সেপারেট পেজ রাখতে হবে। একই জায়গায় না, কেন আপনি যদি একই জায়গায় হয় তাহলে ইস্যু করবেন কিভাবে? ইস্যু তো করা যাবে না একই জায়গায় যদি সবগুলো যদি একই পেজে লেখেন। তো সেপারেট পেজ থাকতে হবে। মূসক 6.3, 6.4, 6.5 অ্যান্ড 6.9, এই কয়টা মূসক চালানপত্র মিনিমাম 2 কপি আপনাকে ইস্যু করতে হবে। যদি আপনি 5 কপি করেন অসুবিধা নেই, বাট মিনিমাম 6.3, 6.4, 6.5 এবং 6.9 এগুলো আপনাকে 2 কপি করে ইস্যু করতে হবে। 1 কপি আপনার কাস্টমার পাবে, 1 কপি আপনি পাবেন, ঠিক আছে, আপনার কাছে থাকবে। এটা ইচ্ছা করলে আপনি অনেকগুলো কপি করতে পারেন, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট অ্যাট লিস্ট ইউ হ্যাভ টু কিপ ইস্যু 2 কপি। মূসক 6.6 নিড টু বি ইস্যুড ইন মিনিমাম 3 কপিস। এখানে আমরা 6.6 কিন্তু 6.5 এর পরে 6.9 আছে, ঠিক আছে। তো 6.6 আমরা বলছি যে এটাকে 3 কপি রাখতে হবে। অল ফান্ডস নিড টু বি কিপড ইন সিরিয়ালি নাম্বার অ্যাজ পার ফিসক্যাল ইয়ার। মানে আপনি 2023-24-এ 1 নাম্বার থেকে ধরেন আপনার 5,000 পর্যন্ত গেল, এখন পরবর্তী বছরে কি 5,001 থেকে শুরু করবেন? ব্যাপারটা না, প্রতি বছরই আপনার সিরিয়াল নাম্বার স্টার্ট হবে, আবার সেই সিরিয়াল যাই যাবে, তার মানে নতুন করে আপনি সিরিয়াল নাম্বার নিবেন এবং সেপারেটলি রাখতে সিরিয়াল নাম্বার পার ফিসক্যাল ইয়ারে আপনি রাখবেন। মানে প্রতিটা ফিসক্যাল ইয়ারে একটা নাম্বার শুরু করবেন, শেষ পর্যন্ত পরের বছরে আবার আপনি 1 নাম্বার থেকে স্টার্ট করবেন। ইফ দ্য রেজিস্টার্ড পারসন সাপ্লাইজ মোর দ্যান ওয়ান প্লেসেস, সেপারেট সিরিয়াল নাম্বার নিড টু বি ইস্যু। মানে যদি আমরা সেন্ট্রাল রেজিস্টার্ড হই তাহলে আমাদের বিভিন্ন প্লেস হবে, বিভিন্ন প্লেসে আমরা 6.3 ইস্যু করব, তাহলে সেই জায়গায় আলাদা আলাদা নাম্বার থাকবে। যে এরকম না যে আমার এখানে 1 নাম্বার, আর এক জায়গায় 2, এখানে 3, এখানে 4, এরকম না। যার যার মতো করে সে সিরিয়ালি নাম্বার গুলো রাখবে। নো ডিফেক্টিভ or incomplete VAT invoice, certificate for tax deduction at source, debit note, credit note shall be considered as a documentary evidence for credit or adjustment. আপনার
আমরা যে ক্রেডিট নোট মানে ক্রেডিট নেই, ইনপুট ক্রেডিট নেই অথবা অ্যাডজাস্টমেন্ট করি, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট যেগুলোই করি না কেন, এগুলোর জন্য যেই চালানপত্র, ধরেন আমরা ট্যাক্স ইনভয়েস আমরা 6.3 মাধ্যমে কি করি, আমরা ইনপুট ক্রেডিট নিয়ে থাকি। আমরা সার্টিফিকেট অফ ডিডাকশন 6.6 এর মাধ্যমে আমরা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করি, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করি। ডেবিট নোট ক্রেডিটের মাধ্যমে ঠিক একইভাবে ইনক্রিজ ডিক্রিজ করি। তো এগুলো সবই আমাদের আসলে একটা ডকুমেন্টারি এভিডেন্স, এবং এগুলো যদি ইনকমপ্লিট হয় তাহলে এই অ্যাডজাস্টমেন্ট গুলো আপনি নিতে পারবেন না, অ্যাডজাস্টমেন্ট গুলো করতে পারবেন না। For taking credit, VAT paid on gas, water, electricity, bank, insurance, port, and telephone service bill issued by the concerned entity shall be treated as a চালান। মানে সব কিছুতেই যে 6.3 দরকার সেটা না। সেক্ষেত্রে এখানে বলা আছে যে সেকশন 46-এ বলা আছে যে কিছু কিছু ক্ষেত্রে এগুলোকে ভ্যাটের চালানের মর্যাদা দেওয়া হয়েছে। সেগুলো কি কি? গ্যাসের বিল, তারপরে ওয়াটার বিল, ইলেকট্রিসিটি বিল, ব্যাংকের কোনো ডকুমেন্টস, ইন্স্যুরেন্সের বিল, পোর্ট এবং টেলিফোনের বিল, এগুলো যে আছে সেগুলো কি হচ্ছে এজ এ চালান হিসেবে ইস্যু হবে, এদের বিলগুলোই চালান হিসেবে ইস্যু হবে। Credit not allowed if goods or service has not been entered in the purchase register in prescribed manner। আমরা ক্রেডিট নট অ্যালাউ মানে আমরা যেটা ইনপুট ক্রেডিট নিচ্ছি সেটা এর আগে বলছি, ইনপুট ক্রেডিটে আমাদের কি হতে হবে, এটা পার্সেজ রেজিস্টারে লিখতে হবে। যদি সিস্টেমেটিক ওয়েতে আমরা পার্সেজ রেজিস্টারে না উঠাই তাহলে আমরা ক্রেডিট অ্যালাউড হবে না, ইনপুট ক্রেডিট অ্যালাউড হবে না। ক্রেডিট নট অ্যালাউড ইফ নেম, অ্যাড্রেস, রেজিস্ট্রেশন নাম্বার বোথ বায়ার অ্যান্ড সেলার নট মেনশন ইন দ্য ট্যাক্স ইনভয়েস। আমাদের যে ট্যাক্স ইনভয়েস আছে, ট্যাক্স চালান আছে 6.3 আছে, সেখানে ক্রেতা এবং বিক্রেতা নাম, ঠিকানা, ঠিকানা, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো উভয়ের থাকতে হবে। যদি না থাকে তাহলে আপনি ক্রেডিট অ্যালাউড হবে না, ঠিক আছে। দ্য রেজিস্টার্ড পারসন ক্যান প্রিজার্ভ ইন ইজ ওন ফরম্যাট, মানে আপনি আপনার ওন ফরম্যাটে রাখতে পারেন। এই যে যত রেজিস্টার আছে অথবা ফর্ম আছে আপনার নিজের মতো করে সাজাতে পারেন, কিন্তু সেক্ষেত্রে ভ্যাট ডিপার্টমেন্ট যে যেমন 6.3-তে যেই যে ইনফরমেশনের কথা বলা আছে সেই ইনফরমেশন গুলো অবশ্যই থাকতে হবে। আপনি ইন এডিশন টু দ্যাট ইউ ক্যান কিপ মোর ইনফরমেশন, ইটস নট এ প্রবলেম, বাট এখানে প্রবলেমটা যেটা হলো যে যদি আপনি ভ্যাট ডিপার্টমেন্টের যেই ইনফরমেশন গুলো বলা আছে প্রেসক্রাইব ফর্মে সেগুলো যদি কোনোটা মিসিং হয় তাহলে এটা আপনার কি বলে ডকুমেন্টারি এভিডেন্স হিসেবে কনসিডার হবে না। দেয়ার উইল বি দ্য নেম অফ দ্য ফর্ম, এবং ফর্মে আপনার কিন্তু নামটা থাকতে হবে। এখন 6.3 আপনি যেভাবেই লেখেন না কেন কিন্তু উপরে লিখতে হবে যেটা মূসক 6.3 অথবা মূসক 6.4, যে এই কথাগুলো আপনাকে লিখতে হবে। অল ইনফরমেশন অফ দ্য প্রেসক্রাইব ফর্ম শ্যাল বি ইনক্লুডেড, আমরা যেটা বলছি যে যতগুলো ইনফরমেশন আছে আমাদের এনবিআর এর ফর্মে সেগুলো সবই থাকতে হবে। যদি আপনি চান এডিশনাল ইনফরমেশন আপনি দিতে পারেন। দ্য কনসার্ন ফর্ম শ্যাল বি ইস্যুড ইন মিনিমাম প্রেসক্রাইব ফর্ম, এবং যে প্রেসক্রাইব ফর্ম গুলোতে যে মিনিমাম আমরা এর আগে বলছি যেই নাম্বার গুলো আছে যে এটা 2 কপি এটা 3 কপি রাখতে হবে, সেগুলো আপনাকে মিনিমাম সেইটা রাখতে হবে। দ্য রেজিস্টার্ড অর এনলিস্টেড পারসন শ্যাল sequentially complete accounting, reporting, auditing as per Bangladesh accounting standard, Bangladesh financial reporting standard, and Bangladesh standard on auditing. That means আপনি যদি ভ্যাট রেজিস্টার্ড পারসন হয় তাহলে আপনাকে কি করতে হবে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে আপনার বুকস অফ অ্যাকাউন্টস রাখতে হবে। এটা যদি আপনার মতো করে রাখেন তাহলে হবে না। তার মানে এখানে কিন্তু লিমিটেড আনলিমিটেড কোনো কোম্পানির কথাই বলা নেই। এটা সেকশন 40-তে পাবেন যে এগুলো আপনাকে কি করতে হবে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনার বুকস অফ অ্যাকাউন্টস রাখতে হবে। ম্যানুয়াল, আচ্ছা তার মানে আমরা এখানে 11টা নোট বলছি, এই নোটগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। এই নোটগুলো যদি আপনি মনে রাখেন তাহলে ম্যাক্সিমাম জিনিস সেকশন 40-তে যা বলা আছে মানে ওই চ্যাপ্টারে অনেকগুলোই আপনার কভার করবে, ঠিক আছে। আলাদা আলাদা ভাবে পড়ার প্রয়োজন নেই। মেথডস অফ কিপিং রেকর্ডস এন্ড ডকুমেন্টস, আপনি কোন
মানে মেথডে রাখবেন। এটা ম্যানুয়াল যদি রাখেন তাহলে আমরা যদি এনবিআর এর ফরম্যাট দেখিয়েছি সেই ফরম্যাটে রাখবেন। আর কম্পিউটার সিস্টেমে যদি রাখেন তাহলে সেক্ষেত্রে কম্পিউটার যেভাবে আপনি ডিজাইন করবেন সেইভাবে রাখবেন। এটা আপনার মতো, বাট আপনার আগেই বলা আছে যে আপনি যেই ফরম্যাটই করেন না কেন আপনার সফটওয়্যারে ইনফরমেশন অ্যাভেলেবেল থাকতে হবে অ্যাজ পার প্রেসক্রাইব ফরম্যাটে যা ইনফরমেশন ছিল সেটা আপনার ওই ফরম্যাটেও থাকতে হবে। কম্পিউটার সিস্টেমে এখানে আমাদের একটা আহ, আদেশ আছে, সেখানে বলা আছে যে 5 কোটি টাকার উপরে টার্নওভার হলে তাকে ভ্যাটের সফটওয়্যার রাখতে হবে। যদিও এটা এখনো ইমপ্লিমেন্ট হয় নাই, এটা এই এখনো জোরও দিচ্ছে না, বাট এটা বলা আছে যে 5 কোটি টাকার টার্নওভার যদি হয় তাহলে আপনাকে ভ্যাট সফটওয়্যার নিতে হবে। এই ভ্যাট সফটওয়্যারটা আপনি এনবিআর এনলিস্টেড ভ্যাট সফটওয়্যার নিতে পারেন, অথবা আপনার নিজের সফটওয়্যারও এনবিআর থেকে অ্যাপ্রুভ করে নিতে পারেন। এখানে কিছু কিছু ডেজিগনেটেড সেক্টর আছে যেখানে আপনি ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস, সেলস ডাটা কন্ট্রোলার, পয়েন্ট অফ সেলস, এগুলো আপনাকে ব্যবহার করতে হবে এই ডেজিগনেটেড সেক্টরগুলোতে। এটার জন্য একটা আদেশ আছে যে কোন কোন ক্ষেত্রে আপনার এই মেশিনগুলো ব্যবহার করবেন। আমরা দেখি যে বিভিন্ন হোটেল রেস্তোরাঁতে এই মেশিনগুলো ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে ডেজিগনেটেড সেক্টরগুলো কি কি: রেসিডেন্সিয়াল হোটেল, রেস্টুরেন্ট, ফাস্টফুড শপ, মোটর কার গ্যারেজ, ওয়ার্কশপ, ডকইয়ার্ড, প্রিন্টার অ্যান্ড বাইন্ডার, কমিউনিটি সেন্টার, সুইট শপ, গোল্ড স্মিথ, সিলভার স্মিথ, ফার্নিচার সেল সেন্টার, কুরিয়ার অ্যান্ড এক্সপ্রেস মেল, বিউটি পার্লার, হেলথ ক্লাব, ফিটনেস সেন্টার, কোচিং সেন্টার, সোশ্যাল অ্যান্ড স্পোর্টস ক্লাব, গার্মেন্টস, ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক সেল সেন্টার, অল বিজনেস এন্টিটি ইন দ্য শপিং মল, ডিপার্টমেন্ট স্টোর, জেনারেল স্টোর। যদি আমাদের যে বিভিন্ন শপিং মল আছে, যে ধরনের শপ হোক না কেন, তাদেরকে এই ইএফডি মেশিন রাখতে হবে। যদিও এটা এখনো ফুললি কমপ্লাইড হয় নাই, আমরা শুনছিলাম কি একটা কোম্পানির সাথে চুক্তি হয়েছে এর আগে এনবিআর, বাট এটা 100% এখনো চালু হয় না। অনেক ক্ষেত্রেই এটা চালু আছে, অনেক হোটেলে আছে অথবা রেস্টুরেন্টে আছে, এরপরে ফাস্ট ফুডে আছে। কিন্তু এই যে মোটর গ্যারেজ এগুলো তো ছোটখাটো গুলোতে নেই আসলে, আর কি অনেকগুলোতেই নেই। বাট এদের ক্ষেত্রে এই মেশিন গুলো রাখার কথা বলা আছে, যে এইভাবে তারা তাদের রেকর্ড গুলো রাখবে। প্লেস অ্যান্ড ডিউরেশন। প্লেস কোথায়, আপনি যেখান থেকে সাপ্লাই দিবেন সেখানে আপনার ডকুমেন্টস গুলো রাখবেন। সেন্ট্রাল এস্টেট হইলে আপনার কোম্পানির সেন্ট্রাল যে প্লেস আছে, যেহেতু ওখানেই আপনার সব অডিটিং হবে, সেহেতু ওখানে সব ডকুমেন্টস গুলো আপনি রাখবেন। নো ট্রান্সফার অফ ডকুমেন্টস উইদাউট প্রায়ার অ্যাপ্রুভাল অফ ভ্যাট অফিসার। আপনি যদি কোনো ডকুমেন্টস আপনার অফিস থেকে সরান তাহলে আপনাকে ভ্যাট অফিসারকে জানাতে হবে। মিনিমাম 5 ইয়ার্স আপনাকে ডকুমেন্টস রাখতে হবে ইন কেস অফ লিটিগেশন। এটা আনলেস ইট উইল সেটেল, you will not destroy the documents, and you have to keep the documents until and unless it has been settled down. যদি বুকস অফ অ্যাকাউন্টস ঠিকভাবে না রাখেন তাহলে ছোট্ট একটা পানিশমেন্টের কথা বলা আছে, 10,000 টাকা। কিন্তু আসলে পানিশমেন্ট 10,000 টাকা ঠিক আছে, বাট ওই ক্ষেত্রে আপনার যেমন ইনপুট ক্রেডিটের কথা যেটা বলা আছে, যদি আপনি বুকস অফ অ্যাকাউন্টস পার্চেজ বুকে যদি ঠিকভাবে না রাখেন তাহলে তো আপনাকে ইনপুট ক্রেডিট পাওয়া যাবে না। প্র্যাকটিক্যাল ইউজেস অফ ফর্ম ইন ভ্যাট অ্যাকাউন্টিং। পার্সেস বুক, আচ্ছা এটা আমরা কিভাবে আমরা পার্সেস বুক রাখবো, সেলস বুক রাখবো, সেগুলো আমরা একটু দেখি। এখন প্র্যাকটিক্যালি, থিওরিটিক্যাল কথাবার্তা বললাম, এখন প্র্যাকটিক্যালি আমরা দেখি। এখানে আমাদের ক্রয় বহি কি আছে। ক্রয় বহিতে 21টা কলাম আছে আমরা দেখতেছি। বিক্রয় বহিতেও 21টা কলাম। এটাতে আছে কয়টা, 24টা, 6.2.1, 24টা কলাম। কর চালানপত্র 6.3, এখানে 11টা কলাম আছে। আমরা এক্সেল শিটে একটু দেখবো। 6.3 দুইটা দেখাচ্ছি আমরা, এটা হলো একটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের জন্য, না এটা হলো জিরো, এটা হলো এক্সপোর্টের জন্য আর কি রেটটা। আর এটা হলো লোকাল সেলস এর জন্য। দুইটা রেট দেখানো আছে, 15% এবং 5%। 6.4, 6.5, 6.6, 6.7, 6.8, 6.9, 6.10। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এখন
দেখলাম। আমরা এক্সেল শিটে একটু দেখবো কিভাবে এগুলো রাখা হয়, সেটা আমরা একটু এক্সেল শিটে যাব, সেখানে যে আমরা দেখবো। তাহলে আমরা আরো ক্লিয়ার হব। এরপরে আমরা কোশ্চেন অ্যান্সার সেশনে যেতে পারি। 6.1, আমরা 6.1-এ আসি। 6.1-এ আমরা শুরুতে বলছি এটা একটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের জন্য রাখা হবে, এবং এখানে আমাদের যে 6.3-র মাধ্যমে আমরা যে ম্যাটেরিয়াল গুলো কিনতেছি সেগুলো এখানে আসবে, এবং এটা প্রোডাকশনের জন্য যে ইস্যু করি সেটা এইখানে আমরা ইনক্লুড করব, মানে এখান থেকে ইস্যু দেখাবো। তাহলে আমরা একটু 1 নাম্বার 2 নাম্বার করে দেখি। এখানে সিরিয়াল নাম্বার 1 2 3 নিয়ে সমস্যা নেই আমাদের। তারিখ আছে, যেই তারিখে আমরা রেকর্ড কিপিং করব, যেই তারিখে আমরা এই রেকর্ডটা লিখবো সেই তারিখটা এখানে লিখবো। ঠিক আছে, আমরা 1 তারিখে যদি লিখি, 1 তারিখে এখানে লিখবো যে 1 তারিখ। পরিমাণ বা একক, তার মানে আমাদের সি এবং ডি তে আছে কি পরিমাণ আর হলো মূল্য ব্যতীত। আচ্ছা, 3 এবং 4-এ আছে মজুদ উপকরণের প্রারম্ভিক জের। দ্যাট মিনস আমরা যদি ব্যবসা শুরু করি, ইনিশিয়ালি একদম আজকের থেকে যদি ব্যবসা শুরু করি, তাহলে এটা আর তো থাকার সুযোগ নেই। অথবা আপনি যদি নতুন একটা আইটেম ব্যবহার করেন, নতুন আইটেম কেনেন, আপনি একটা প্রোডাক্ট উৎপাদন করবেন, সেই প্রোডাক্ট আগে উৎপাদন করতেন না, এখন নতুন করে করবেন, সেহেতু এটার তো র মেটেরিয়াল ফার্স্ট টাইম যখন কিনবেন, তখন সেই মাসে এটা থাকার কোনো সুযোগ নেই। কিন্তু যদি এটা কন্টিনিউশন থাকে, তাহলে প্রতি মাসে তো আপনার একটা ব্যালেন্স থাকবে, অথবা একটা পেজ যখন শেষ হবে তখন আর একটা পেজে যাবে, তখন আপনার এটার প্রারম্ভিক জের থাকবে। ঠিক আছে, মানে ক্লোজিং জেরটা কি প্রারম্ভিক জের হবে। তো তার মানে যদি কোনো ব্যবসা শুরু করেন, কোনো প্রোডাক্ট উৎপাদন শুরু করেন ফার্স্ট টাইম, দেন এটা প্রারম্ভিক জের থাকার সুযোগ নেই। আচ্ছা, এইখানে কি হবে, টোটাল এককটা এখানে আসবে, যে পরিমাণ আপনার মজুদ ছিল লাস্ট মান্থে। ধরেন আমরা এখন জানুয়ারি মাসের কাজ করতেছি, দ্যাট মিনস ডিসেম্বর মাসে যে এটা ছিল আপনার ক্লোজিং ব্যালেন্সটা ছিল, সেই ব্যালেন্সটা এখানে আসবে। আর এটা আসবে কি, যে পার্চেস ভ্যালুটা ছিল, আপনি যে মালটা কিনছেন সেইটা যে ভ্যালুটা সেটা আসবে। এখানে বলা আছে যে সকল প্রকার কর ব্যতীত। ধরুন আমরা একটা প্রোডাক্ট 1 লক্ষ টাকায় কিনেছি, এবং সেখানে 15% ভ্যাট ছিল, তাহলে আমাদের 15,000 টাকা এখানে ভ্যাট আছে। তাহলে আমাদের এটার ভ্যালু এখানে কত? ধরুন আমি 2,000 কেজি কিনলাম, 2,000 কেজির ভ্যালুটা 1 লক্ষ টাকা, এবং তার থেকে ভ্যাট ছিল 15,000 টাকা। তাহলে এখন আমাদের যে চালানটা, আমরা যে চালানটা নিয়েছিলাম, সেই চালানটা তো এইভাবে হইতো আর কি, টোটাল 1,15,000 এইভাবে চালানটা হইতো, যে 2,000 পিস। এখানে অন্য একটা থাকবে, আমাদের চালানে দেখবো 6.3-তে আমাদের এখানে থাকতো এরকম 2,000 পিস, কোয়ান্টিটি 2,000 পিস, ভ্যালু 50 টাকা, পার ইউনিট 50 টাকা, টোটাল 1 লক্ষ টাকা, 15% ভ্যাট, 15,000 টাকা ভ্যাট, টোটাল 1,15,000 টাকা। তো এখন আমাদের পার্সেস বুকে কোনটা আসবে?
এটা তো আমাদের ওপেনিং ব্যালেন্সের কথা বলছি, বাট এখানে বলা আছে যে এখানে কোনো সকল প্রকার কর ব্যতীত আমাদের যেটা বলছিলাম যে ভ্যাট, সাপ্লিমেন্টারি ডিউটি, এগুলোর কথা বলছিলাম যে সেগুলো বাদে এখানে আসবে। এরপরে তাহলে আমাদের কত নাম্বার গেল? 3 এবং 4। এটা হলো বলছে যে প্রারম্ভিক ওপেনিংটার কথা বলছে। এরপরে বলা আছে যে ক্রয়কৃত উপকরণ। এটা হলো ক্রয়কৃত উপকরণ। আমরা যে উপকরণটা পারচেজ করি সেই উপকরণের ডিটেলসটা এখানে থাকবে। কি কি থাকবে? নাম্বার 5-এ ক্রয় চালানপত্রের অথবা বিল অফ এন্ট্রির নাম্বার। এখানে আমরা যে বিল অফ এন্ট্রির মাধ্যমে বিল অফ এন্ট্রির একটা নাম্বার থাকে, আমরা জানি যে বিল অফ এন্ট্রির নাম্বার থাকে, সেটা এখানে আসবে। অথবা আমরা যদি ক্রয় করি তাহলে ক্রয়ের চালানপত্রের নাম্বার আসবে। আমরা একটু দেখে নিচ্ছি ক্রয় চালানপত্র। এই যে একটা ক্রয় চালানপত্র 6.3, এটা একটা ক্রয় চালানপত্র। সেতে ক্রয় চালানপত্রের এখানে নাম্বারটা কত? 1। সেতে এই নাম্বারটা কোথায় আসবে? এই যে 6.1-এর এখানে আমাদের লিখতে হবে যে ক্রয় চালানপত্রের নাম্বার এটা। আর বিল অফ এন্ট্রি যদি হয় তাহলে বিল অফ এন্ট্রি নাম্বারটা এখানে আসবে। আমরা একটু বিল অফ এন্ট্রিটাও দেখি, কেন হয়তো বা অনেকের জানা নাও থাকতে পারে। এটা বিল অফ এন্ট্রি, ঠিক আছে। এই বিল অফ এন্ট্রিতে কি থাকে? আপনার একটা অ্যাসেসমেন্ট নোটিশ থাকে, তারপরে বিল অফ এন্ট্রি ডিটেলস গুলো এখানে থাকে। এখানে দেখেন বিল অফ এন্ট্রির একটা নাম্বার আছে। এই দেখেন এটা হলো কাস্টমস অফিস, হলো চিটাগাং কাস্টমস অফিস। বিল অফ এন্ট্রি নাম্বারটা কত? C152135, ডেটেড 23/1/2020। দ্যাট মিনস আমাকে এখানে যদি এটা আমরা ইম্পোর্ট করে কিনি তাহলে আমাদের ওই বিল অফ এন্ট্রি নাম্বারটা থাকবে এখানে। আর যদি এটা লোকাল পারচেস করি তাহলে এখানে আমাদের 6.3 যেটা দেখিয়েছি সেটার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এবং পারচেস ডেটটা এখানে থাকবে। তাহলে এখন দেখুন এখানে কিন্তু দুইটা ডেট আছে, ঠিক আছে। 6.1-এ দুইটা ডেট আছে। এখানে একটা তারিখ আছে এবং এখানে একটা তারিখ আছে, দুইটা তারিখ আছে এখানে। একটা হলো ক্রয় সংক্রান্ত তারিখ, আর একটা হলো যে আপনি যেদিন লিপিবদ্ধ করতেছেন সেই তারিখটা, ঠিক আছে। এটা হলো যেদিন আপনি লিপিবদ্ধ করবেন সেই তারিখটা। ধরুন আপনি বিল অফ এন্ট্রি ডেটটা এখানে ছিল 25/6/20, ঠিক আছে। 25/6/20 হলো 23/1/20। ধরেন এই বিল অফ এন্ট্রিটা 23/1/20-এ ছিল, কিন্তু চিটাং কাস্টমসে যখন বিল অফ এন্ট্রিটা কমপ্লিট হয়, পেমেন্ট করা হয়, ধরেন আপনার ফ্যাক্টরিতে এসে পৌঁছেছে এটা 25 তারিখে অথবা 27 তারিখে। দ্যাট মিনস এই ডেট এবং আপনার এই তারিখে লিপিবদ্ধ করতেছেন সেই ডেট একই হবে, এটা নাও হইতে পারে। সেহেতু আপনি আপনি লিখতেছেন 1 তারিখে, কিন্তু ওই বিল অফ এন্ট্রি ডেটটা ছিল ধরেন 25/6, মানে জুন মাসে, 2020-এর জুন মাসে এটা করা হয়েছে, মানে বিল অফ এন্ট্রিটা চিটাং কাস্টমস থেকে পেমেন্ট করে আপনার মালটা নিয়ে আসা হয়েছে, কিন্তু আপনার ফ্যাক্টরিতে এসে পৌঁছেছিল কত? 1 জুলাইতে, 1 জুলাইতে। সেহেতু এই দুইটা ডেট ভিন্ন হইতে পারে। যেদিন আপনার চালান ইস্যু করা হয়েছে সেদিনের ডেটের সাধারণত পরেই হওয়ার কথা, কারণ আগে তো আর লিপিবদ্ধ হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এখানে 5 নম্বরে বিল অফ এন্ট্রি অথবা মূসক চালানের নাম্বার এবং তার ডেটটা এখানে হবে। দেন কি হবে? এখানে আমরা কিন্তু এই পুরোটাই এখন ক্রয় সংক্রান্ত বলছে যে ইনফরমেশন গুলো, ক্রয়কৃত উপকরণের ইনফরমেশন গুলো এখানে আমরা নিচ্ছি। দেন নাম, মানে ক্রয় কার থেকে ক্রয় করছি। এখানে রিলায়েন্স লিমিটেডের থেকে আমরা ক্রয় করতেছি।
ঠিকানা কার, ইন্ডিয়া থেকে আমরা রিলায়েন্স লিমিটেড থেকে নিয়ে নিয়েছি। নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র নাম্বার, তো এখানে তার নিবন্ধন এবং জারির উপর নট অ্যাপ্লিকেবল, এটা আমাদের দরকার নেই। বিবরণ, বিবরণটা কি, আমরা কি মালটা কিনেছি সেটার বিবরণ। তাহলে এখানে দেন পলি এফপিপি ফিল পলিপ্রোপাইলিন নামে একটা র মেটেরিয়াল কিনেছি। তবে এখানে আপনাদেরকে বলি যে এইখানে আপনার যে পার্সেস যে বুকটা আছে দেখেন এখানে 6.1, সেখানে কিন্তু যদিও এটা জায়গা নেই, বাট আপনি কোনো একটা জায়গা এখানে ওই র মেটেরিয়ালের নামটা আপনি লিখবেন। আর এখানে বিবরণের করে আপনি ওই র মেটেরিয়ালের নামটা লিখতে পারেন, অথবা যদি একই র মেটেরিয়ালের বিভিন্ন মডেল হয় তাহলে সেটাও এখানে লিখতে পারেন। দেন ক্রয়কৃত পরিমাণ 24,000। আমরা একটা র মেটেরিয়াল নিয়ে আসছি এফপিপি, যেটা 24 টন ছিল, তাহলে 24,000 কেজি, এবং এটা আমাদের দাম ছিল কত, 17,56,000 টাকা এটার দাম ছিল। আমাদের 17,56,000 টাকা এটার ইম্পোর্টেড ভ্যালু ছিল, 17,56,000, সেটা আমরা এখানে নিয়ে আসছি। এর ভিতরে সম্পূরক শুল্ক ছিল কত, 1,75,000, আর মূসক ছিল 2,98,000 টাকা। তাহলে আমরা একটু এখানে যাই কস্টিং এ, এখানে ফরম্যাটটা এখানে আছে। দেখুন এখানে আমরা এফপিপি নিয়ে আসছি, সেটার টোটাল ভ্যালু কোয়ান্টিটি ছিল 24,000, অ্যাসেসাবল ভ্যালু ছিল 13,51,000, সিডি ছিল 25%, আরডি ছিল, সিডি কাস্টমস ডিউটি, আরডি রেগুলেটরি ডিউটি, এবং এসডি 10%। তাহলে এসডি আসছে কত, 1,75,000। আর এদিকে ভ্যাট ছিল 15%, কিন্তু ভ্যাট আমরা কি করব, এটা তো আমাদের আলাদাভাবে কস্টিং এ আসবে না, বাট এখানে আমাদের এসডিটা কস্টিং এ আসছে, সেই জন্য আমরা এখানে দেখিয়েছি। তো আমাদের যে কস্টিংটা হবে সেখানে ভ্যাট বাদে আমরা কস্টিংটা করব, ঠিক আছে। এখানে 6.1 আমাদের দেখাচ্ছে যে আমাদের 17,65,000 টাকা টোটাল। সম্পূরক শুল্ক হইলো 1,75,000, দ্যাট মিনস 19,32,000। মূসক কত, 2,89,000, 15%। আমাদের কিভাবে এটাকে মূসকটা নির্ধারণ হবে, আমরা জানি মূসক নির্ধারণ হয় সম্পূরক শুল্ক নির্ধারণ করার পরে। যদি আমাদের অ্যাসেসেবল ভ্যালুর সাথে সিডি আরডি যোগ করার পরে, সিডি আরডি এসডি যোগ করার পরে যে ভ্যালুটা হবে সেই ভ্যালুর উপরে মূসক হবে। দ্যাট মিনস আমার সিডি আরডি যোগ করার ফলে অ্যাসেসেবল ভ্যালুর সাথে সেটা 17,56,000 হয়েছে, তার সাথে আমাদের 1,75,000 যোগ হবে এসডি, এর উপরে আমাদের 15% ভ্যাট। দ্যাট মিনস 2,89,000 টাকা ভ্যাট এখানে আসতেছে। বাট আমরা এখানে সম্পূরক শুল্কটা আলাদা লিখেছি, যেহেতু এখানে বলা আছে যে সম্পূরক শুল্ক আলাদা লিখতে হবে, যেহেতু আমরা অ্যাসেসেবল ভ্যালু এখানে সকল প্রকার মূল্য ব্যতীত, দ্যাট মিনস আমরা যখন কোনো মাল ইম্পোর্ট করি তখন এখানে অ্যাসেসেবল ভ্যালুর সাথে সিডি আরডি এসডি যা থাকবে সেগুলো আমরা যোগ করে এখানে বসাবো। সরি, এসডি বসাবো না, সিডি আরডি এখানে বসাবো, এবং অ্যাসেসেবল ভ্যালু সহ। এইখানে আমরা যদি দেখি যে আমাদের এই প্রোডাক্টের অ্যাসেসেবল ভ্যালু কত, 6,88,000 টাকা। তো 6,88,000 টাকার সাথে আমাদের কি কি যোগ হবে, আমাদের আরডি যোগ হবে, এই 20,000 টাকা আরডি, এইটা যোগ হওয়ার পরে 6 লক্ষ, সিডি যোগ হবে 1,72,174, আরডি হবে 20,660, 6,88,689 টাকার সাথে এগুলো যোগ হওয়ার পরে যেটা হবে সেটাই আমাদের এই পার্সেস বুকে যাবে। পার্সেস বুকে এখানে যেমন এটি আসবে না, এআইটি আসবে না, এগুলো এই পার্সেস বুকে এখানে এটার সাথে যোগ হবে না। তো মূসকটা এখানে নিয়ে আসলাম।
তাহলে মোট উপকরণ কত? আমাদের 15 হলো। মোট উপকরণ হচ্ছে কোনটা দেখুন, আমাদের ইনিশিয়াল যে ব্যালেন্স ছিল, কোয়ান্টিটি ছিল 1000, এরপরে আমরা নতুন করে পারচেজ করেছি কত, 24,000, টোটাল কত আমাদের 25,000 একক। তাহলে এটার মূল্য কত? 18,31,000। কিভাবে মূল্যটা দাঁড়ালো আমরা যদি একটু দেখি, যে আমাদের ইনিশিয়াল যে ছিল 75,000 টাকার, এবং পরবর্তীতে যখন আমরা পারচেজ করেছি সেটার ভ্যালু ছিল, মানে অ্যাসেসেবল ভ্যালু প্লাস সিডি আরডি যোগ করে যেটা ভ্যালুটা পেয়েছিলাম সেটা ছিল 18,31,000, সরি, সেটা ছিল মোট উপকরণের পরিমাণ, এইটা 17,56,000। তাহলে কত? 18,31,000, এই যে মূল্য। এই হলো প্রান্তিক জেড। দ্যাট মিনস আমরা এখানে দেখি, একটা হলো প্রান্তিক জেড, একটা হলো প্রারম্ভিক জেড। তাহলে এই প্রান্তিক জের আবার কোথায় যাবে? প্রারম্ভিক জেরে যাবে। দ্যাট মিনস ওই যে 18,71,000 টাকাটা কোত্থেকে আসছে? ওখানের যে ক্লোজিং ব্যালেন্সটা, এই যে ক্লোজিং ব্যালেন্সটা যেই, সেই ক্লোজিং ব্যালেন্সটা এখানে চলে আসলো, এই যে প্রান্তিক জেরে চলে আসলো 4 নম্বরে। আর 25,000 কোথায়? একইভাবে আমাদের কোত্থেকে আসলো? এই যে 25,000 যেটা আমাদের ই ছিল, মানে ক্লোজিং ছিল, সেই ক্লোজিংটা পরবর্তী দিনের ওপেনিং হলো। দ্যাট মিনস 1 তারিখে আমার ট্রানজেকশন হওয়ার পরে আর কোনো ট্রানজেকশন নেই। দ্যাট মিনস 7 তারিখে আমার ট্রানজেকশন হয়েছে, আমরা 7 তারিখে লিপিবদ্ধ করবো, যেহেতু এই বাকি দিনগুলোতে কোনো ট্রানজেকশন নেই। তো যেদিন ট্রানজেকশন নেই সেদিন তো আমার লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা কি করব, 7/7/2 তারিখ, 20 তারিখে একটা ট্রানজেকশন এখানে ক্রিয়েট হয়েছে। এর ফলে আমি কি করতেছি, যে এখানে 7 তারিখে আমি লিপিবদ্ধ করলাম। কি হলো 7 তারিখে আমরা একটু দেখি। 7 তারিখে যে ঘটনা ঘটলো, 7 তারিখে এ পর্যন্ত কিন্তু সেম সেম। আমাদের মোট উপকরণ, এখানে মোট উপকরণ কোথায় আছে? প্রারম্ভিক প্লাস নতুন। আবার ক্লোজিং, এইটা যেহেতু আমাদের কোনো পণ্য ইস্যু করা হয় নাই, দেখেন এখানে কোনো পণ্য ইস্যু করা হয় নাই। এটা হলো কি, 17 এবং 18 হলো পণ্য ইস্যু। দ্যাট মিনস এখানে কয়টা আছে? পণ্য ইস্যুর ব্যাপার আছে, প্রান্তিক জের আছে, মোট উপকরণ আছে, এবং প্রারম্ভিক উপকরণ আছে। তাহলে আমাদের প্রারম্ভিক ছিল 1,000, পরবর্তীতে আরো 24,000 কেনা হয়েছে, টোটাল 25,000। যেহেতু কোনো ব্যবহার হয় নাই, তাহলে 25,000ই ছিল ওই রেসপেক্টিভ ডেটে 1 তারিখে। কিন্তু 7 তারিখে যে আমার ব্যবহার হয়েছে কত? 2,720 কেজি আমার র মেটেরিয়াল ব্যবহার হয়েছে। আমার 7 তারিখে 2,720 কেজি র মেটেরিয়াল ব্যবহার হয়েছে। তার দাম কত? 1,99,250 টাকা। কিভাবে বের হইলো আমরা একটু দেখি। যদি 18,31,000 এটা হয় 25,000 কেজির দাম, তাহলে আমাদের 1 কেজির দাম হলো 73 টাকা। সেহেতু আমাদের 2,720 কেজি আমরা প্রোডাকশনের জন্য পাঠিয়েছি। তাহলে আমাদের 1,99,000 টাকার মাল ব্যবহার হয়েছে। তাহলে এটা কোথায় আছে? পণ্য প্রস্তুতকরণ বা প্রক্রিয়াকরণে উপকরণের ব্যবহার। তা আমরা যেটা উপকরণটা ব্যবহার করব সেটা এখান থেকে আমরা লিখব, এবং টোটাল যে আমার ইটা আছে, আইটেম আছে, সেখান থেকে মাইনাস হবে। আমার টোটাল আইটেম আছে কত? 25,000, ভ্যালু কত? 18,31,000, 2,720 ব্যবহার হয়েছে, কত আছে? 22,281। এবং ক্লোজিং ব্যালেন্স কত আছে? যেহেতু 2 লক্ষ মতো ব্যবহার হয়েছে, 18,31,000 থেকে আমার এখন আছে কত? 16,32,000। তো এইভাবে ঠিক আমাদের সিকুয়েন্সিয়ালি লিখতে হবে। যদি আমরা এখান থেকে কোনো মাল বিক্রি করি কোনো কারণে, তাও এখান থেকে দেখাতে হবে, ইস্যুর কলামে দেখাতে হবে। আবার যদি আমরা কোনো সাব কন্ট্রাক্টের জন্য আমরা কোনো মাল আমরা ইস্যু করি, তাহলে সেক্ষেত্রে আমাদের এখান থেকে ইস্যু দেখাতে হবে, যেহেতু আমি মালটা এখানে ইন করা হয়েছে। তো এটা হলো আমাদের পার্সেস বুক। এইভাবে আমাদের লিখতে হবে। পার্সেস বুকে আমাদের কি থাকবে? প্রারম্ভিক জেট থাকবে, ক্লোজিং জেট থাকবে, এবং মোট উপকরণ থাকবে। মোট উপকরণটা হবে কি? পার্সেস প্লাস নতুন করে যদি ওপেনিং প্লাস নতুন করে পার্সেস লেস ইস্যু। দ্যাট মিনস পার্সেস বুকের ব্যবহারটা এরকম হচ্ছে আমাদের, ওপেনিং দেন পার্সেস লেস ইস্যু দেন
ক্লোজিং। তাহলে কি হচ্ছে, আমাদের ওপেনিং কত ছিল? 1,000। দাম ছিল কত? 75,000। 75,000 টাকা আমাদের এসে। আবার নতুন করে পারচেস করছি 24,000। ভ্যালু হলো কত আমাদের? 17,56,000। তাহলে টোটাল আমাদের কত? টোটাল 25,000। এখানে হলো এটা। ইস্যু কত হইলো? 2720। 2720-এর জন্য কত টাকা যাবে? টোটাল 18,31,000 ডিভাইডেড বাই 25,000 ইন্টু 2720। তাহলে এই টাকার মাল আমার ইস্যু হলো। তাহলে ক্লোজিং কত থাকতেছে? 22,281। 16,32,000 টাকা আমার ক্লোজিং আছে। তাহলে আমাদের এইটাই হলো টোটাল হিসাব কিতাব। এই যে 16,32,000 ক্লোজিং ব্যালেন্স, 22,281 কোয়ান্টিটি। তো এটা হলো মূল আমাদের যে হিসাব রাখি, যে ফরম্যাটটা দেখতেছেন এই ফরম্যাটের মূল জিস্ট যদি বলি, সামারিটা বলি, এটাই সামারি। ঠিক আছে, এটা ওয়ান কাইন্ড অফ এস্ট্রোলেজার আমরা যেটা বলি, বাংলায় বলি মাল খতিয়ান, যেটা আমরা আহ, বিভিন্ন সময় অ্যাকাউন্টিং এ আমরা কিভাবে এস্ট্রোলেজার রাখা হয় সেটারই একটা কি বলে ডুপ্লিকেট কপি বলতে পারেন। তো এটা হলো পারচেজ বুক। তাহলে পারচেজ বুকে ইস্যুটা হবে আপনি যে র মানে প্রোডাকশনটা করবেন, সেটার যে র মেটেরিয়াল ইস্যু করবেন এখান থেকে, সেই এটাই কোয়ান্টিটি এখান থেকে আউট হবে। এখন কথা হলো যে 1720 কেজি যে আপনি প্রোডাকশনের জন্য ব্যবহার করলেন, তাহলে সেম পরিমাণ র আপনার ফিনিশ গুডস তৈরি হওয়ার কথা। সে ধরুন আপনার একটা চেয়ার তৈরি করতে 1.9 কেজি আপনার র মেটেরিয়াল লাগে, মানে এই র মেটেরিয়ালটা। আচ্ছা, 9 পয়েন্ট আমরা সে ধরলাম এটাই দরকার হয়। তাহলে আপনি যদি 2720 কেজি র মেটেরিয়াল ইউজ করেন, তাহলে কিন্তু আপনার কয়টা হবে? 2720 ডিভাইডেড বাই 1 পয়েন্ট, তার মানে 1431টা প্রোডাক্ট কিন্তু আপনার হইতে হবে। তো এখন কথা হলো, যদি আপনি ধরেন এটা দিয়ে চেয়ার উৎপাদন করেন, তা চেয়ারের জন্য তো 6.2-তে আপনার ওই পার্টিকুলার একটা পেজ থাকবে যে 6.2-তে আমি এটাকে চেয়ার উৎপাদন, তাহলে ওই তারিখে ধরেন আপনার একটা চেয়ার তৈরি করতে একদিনের বেশি সময় লাগে না। তার মানে 2720 কেজি র মেটেরিয়াল ইউজ করা মানে আপনাকে 1431 কিন্তু ফিনিশ গুডস হইতে হবে। যদি ফিনিশ গুডস না হয়, তাহলে কিন্তু আপনি ভ্যাট ডিপার্টমেন্টের যে হিসাব কিতাব আছে সেখানে গরমিল পাবে, এবং তার আপনার কে নোটিশ জারি করতে পারে যে তোমার পারচেজ বুক, তোমার ইস্যু ঠিক নেই। তার মানে আপনি এখানে যাই ইস্যু করতেছেন, আপনাকে মনে রাখতে হবে 6.3 সাথে 4.3 সাথে মিলাতে হবে যে 4.3-তে আমরা কতটুকু ব্যবহার হবে এই র মেটেরিয়ালটা। এফপিপি ফিল পলিপ্রোপাইলিন আমার পার চেয়ারে কতটুকু দরকার, এবং সেই অনুযায়ী ফিনিশ গুডস হচ্ছে কিনা সেটা আপনাকে ক্লিয়ার হইতে হবে। যেহেতু আপনি ডিক্লেয়ার করছেন যে আমার 1.9 কেজি এফপিপি দরকার হয় একটা চেয়ারে, তাহলে আপনি 2720 কেজি যদি ব্যবহার করেন, তাহলে আপনাকে 1431 কিন্তু আপনার 6.2-তে আসতে হবে। যদি না আসে, তাহলে সেখানে আপনাকে রিমার্ক লিখতে হবে। কম বেশি হইতে পারে আপনার প্রোডাকশনে, বাট একটা অনেক ধরনের বড় ধরনের ডিফারেন্স হলে আপনাকে এখানে অডিট ফেস করতে হবে, এবং ডিপার্টমেন্ট আপনাকে নোটিশ জারি করতে হবে পারে। আচ্ছা, এরপরে তাহলে 6.2 কি? এখানে আমাদের সেলস রেজিস্টার। সেলস রেজিস্টারে কি হবে? আমাদের 6.1-এ 6.3-র মাধ্যমে যে প্রোডাক্ট কিনি সেটা হয় আমাদের 6.1-এ আসে। আমরা যেটা দেখিয়েছিলাম যে 6.1-এ আমরা বিল অফ এন্ট্রির মাধ্যমে র মেটেরিয়াল যেটা কিনি সেটা দিয়ে ইন করে এখানে, কিন্তু 6.2-তে মালটা ইন করে কিভাবে? আমরা এখানে যে র মেটেরিয়ালটা ইস্যু করতেছি
সেই ইস্যু করার ফলে যেমন এখানে 2720 কেজি যে মালটা ইস্যু করছি, সেই মাল ইস্যু করার ফলে যে প্রোডাকশনটা হবে, সেই প্রোডাকশনটা কোথায় আসবে? 6.2-তে আসবে, 6.2-তে এখানে আসবে। দ্যাট মিনস আমাদের যে পার্সেস 6.1 ছিল, 6.2 ঠিক একই রকমের। ডিফারেন্সটা হলো এরকম, আমরা যদি একটু দেখি, 6.1, 6.2, এইখানে ওপেনিং ওপেনিং এর মতো আসবে, যে কোনো যে ওপেনিংটা আমাদের ছিল সেটা আসবে, মানে ফিনিশ গুডসের যে ওপেনিং। এখানে পার্সেস হবে না, পার্সেস বুকে, সেলস বুকে পার্সেস হবে না, এখানে হবে প্রোডাকশন। মানে আমরা যেই পার্সেস বুকে যেই র মেটেরিয়ালটা ইস্যু করা হয়েছে, সেই ইস্যু করার ফলে যে প্রোডাকশনটা হবে, সেই প্রোডাকশনটা এখানে আসবে। তাহলে আমাদের ওপেনিং ব্যালেন্স ছিল 1000 চেয়ার, প্রোডাকশন হলে 1400, টোটাল 2400। এখন এখানে লেস হইতো কোনটা? আমরা যখন মাল ব্যবহারের জন্য ইস্যু করতাম, আর এখানে হবে সেল করব, যেটা সেটা হবে এখানে সেলস। দ্যাট মিনস আমি ধরুন আমি 800 চেয়ার আমি বিক্রি করি, তাহলে আমার থাকবে কত? 1600 চেয়ার। ওইটার মতোই আমাদের কি হবে, এটা কোয়ান্টিটি, এখানে আমাদের কি হবে? পিডিটি ধরুন, অ্যামাউন্ট। তো এখানেও ওই অ্যামাউন্ট এবং কোয়ান্টিটি হবে এইভাবে। এটারও কনসেপ্টটা একই। এখানে প্রোডাকশনের মাধ্যমে মালটা ইন করতেছে, আর পার্সেস বুকে আসতেছে পার্সেসের মাধ্যমে ইন করতেছে। এইখানে আসতেছে সেলসের মাধ্যমে, আর পার্সেস বুকে আসতেছে পার্সেসের মাধ্যমে, মানে সরি, ইস্যুর মাধ্যমে। এখানে আমাদের মালটা ইন করতেছে প্রোডাকশনের মাধ্যমে, আর 6.1-এ আমাদের মালটা ইস্যু করছিল পার্সেসের মাধ্যমে। এখানে আমরা ইস্যু করি সেলসের কারণে ইস্যু করি, আর এখানে ইস্যুর জন্যই আমরা ইস্যু করি, যে মাল প্রোডাকশনের জন্য ইস্যু করা হয় সেটার জন্য এখান থেকে মালটা আউট হয় অথবা লেস হয়। ঠিক আছে? তো একই ধরনের ওখানে ছিল আমাদের দুইটা জিনিস, প্রারম্ভিক ছিল, এখানেও প্রারম্ভিক আছে, এখানে প্রারম্ভিক জের আছে, ওখানে ছিল এখানে উৎপাদিত পণ্য বা সেবা প্রারম্ভিক জের, যেটা আমরা উৎপাদন করেছি। আর 6.1-এ ছিল কি, মানে যেটা আমরা পার্চেস করেছি সেটা মজুদ উপকরণের প্রারম্ভিক জের। আমাদের যে পার্চেস করার ফলে যেটা মজুদ ছিল, আমাদের প্রোডাকশন করার পরও যেটা মজুদ ছিল, সেটা এখানে আসবে। আর এখানে আসতেছে কি, আমাদের যে প্রোডাকশন করছি সেই প্রোডাকশন থেকে যা বিক্রি করছি তারপরে যা আছে সেটাই হচ্ছে এখানে। এখানে হলো উপকরণের উৎপাদন। দ্যাট মিনস পরবর্তীতে যখন আমরা আরো উৎপাদন করতেছি, সেগুলো আমাদের এখানে আসবে এই কলামে। এখানে হইব টোটাল উৎপাদিত পণ্য। ওখানে ছিল প্রারম্ভিক জের প্লাস ক্রয়, আর এখানে ছিল প্রারম্ভিক প্রোডাকশন প্লাস নতুন প্রোডাকশন মিলে টোটাল প্রোডাকশন হবে। তারপরে এখানে বিক্রয়ের কথা থাকবে, সেখানে কি আছে? ক্রেতা বা সরবরাহকারী, মানে যার কাছে বিক্রি করব তার ডিটেলস এখানে থাকবে। চালানপত্র, আমরা যে 6.3 ইস্যু করি সেই নাম্বারগুলো এখানে থাকবে। বিবরণ, আমরা যে মালটা বিক্রি করতেছি আর্মলেস চেয়ার কত, যেমন 7000 বিক্রি করতেছি, 7000 দাম 28 লক্ষ টাকা, 400 টাকা করে 28 লক্ষ টাকা। এখানে সম্পর্ক শুল্ক নেই, এখানে মূসকের পরিমাণটা আসবে। আমরা যে মালটা বিক্রি করতেছি তার পরিমাণ কত, আমরা বললাম যে 7000 বিক্রি করতেছি, 28 লক্ষ টাকার দাম, 28 লক্ষ টাকার উপরে ভ্যাট আসতেছে কত? 15%, 4,20,000। এই 4,20,000 এখানে আসবে। এখন প্রান্তিক জের, পণ্যের প্রান্তিক জের কত হবে? আমাদের টোটাল কত মাল ছিল? আমাদের ইনিশিয়াল মাল ছিল 9,000। মানে ইনিশিয়াল বলতে আমাদের এখানে 3,000 ছিল, পরে আবার প্রোডাকশন হয়েছে 6,000, টোটাল 9,000 মাল। এরপরে আমরা বিক্রি করেছি 7,000। এর ফলে আমাদের প্রারম্ভিক জের আছে কত? 2,000। 7,000 থেকে 2,000 আছে। প্রান্তিক জের কত হবে? প্রান্তিক জের হবে আমরা যা বিক্রি করছি, বিক্রি করার পরে যেটা আছে সেটা থাকতেছে আমাদের, ধরুন আমাদের কত, 34 লক্ষ টাকার মাল ছিল। 34 লক্ষ টাকার মাল থেকে আমরা বিক্রি করছি কত? 28 লক্ষ টাকার। তাহলে আমাদের কত? 6,62,000 টাকা মাল থাকার কথা। এখানে এলো 7,69,000। কেন আসলো সেটা একটু আমরা দেখে নিতে পারি।
এইখানে আমরা নিয়ে আসছি কিভাবে একটু দেখি। আমরা এখানে নিয়ে আসছি টোটাল মাল হলো 34 লক্ষ টাকার, 34 লক্ষ টাকার মাল 9,000 মাল আমাদের। তাহলে 3,85,000 টাকার মাল ওখানে আছে। তাহলে আমাদের এখানে মাল আছে কত? 2,000। তাহলে 2,000-এর দাম হলো 7,79,000। আমরা অ্যাভারেজ পদ্ধতিতে নিয়ে আসছি। কেন হয়েছে এখানে কারণটা হলো কি, যে আমরা যখন মাল বিক্রি করি একই দামে তো সবসময় আমরা বিক্রি করি না, সেহেতু এইখানে প্রান্তিক রেটটা হেরফের হচ্ছে। যে আমরা যখন ধরুন এই মালটা আমরা যখন বিক্রি করি, কোনো সময় 400 টাকায় বিক্রি করি, কোনো সময় 395 টাকায় বিক্রি করি, 350, যেহেতু আমাদের বলা আছে যে 7.5%-এর মধ্যে যদি আমরা থাকে আমরা মালটা বিক্রি করতে পারি 7.5%-এর বেশি কমে। সেহেতু এটার কারণে আমাদের এখানে কি হচ্ছে, কিছুটা হেরফের হচ্ছে অ্যাভারেজ করার ফলে। কেন আমাদের যেই রেটে আমরা ডিক্লেয়ার করতেছি সেই রেটের মানে আপ ডাউন আমাদের হইতে পারে, সেই জন্য এইটার সাথে যে সম্পূর্ণ মিলে যাবে নট নেসেসারি। এখন যেটা হলো যে একটা কোশ্চেন হলো যে এইখানে যেটা আপনাদের প্রবলেম হবে, দেখেন এখানে যে মাল বিক্রি করতেছেন সেই পরিমাণটাই লিখবেন। এখানে কোয়ান্টিটি এখানে যেটা আসবে যা দামে বিক্রি করতেছেন, ধরুন আপনি 400 টাকায় বিক্রি করতেছেন, 428, 28 লক্ষ টাকা। এখন যদি 395 টাকায় বিক্রি করেন তাহলে সেটাই আসবে এবং সেটার উপরে যা ভ্যাট আসে সেটা আপনি এখানে লিখবেন। কিন্তু কোশ্চেন হলো যে এইখানে এই যে 6,000 মাল উৎপাদন করছেন, এই 6,000 মালের দামটা কত হবে, উৎপাদন প্রাইস কত হবে, সেইটা নিয়ে হলো সবচেয়ে কোশ্চেন। এছাড়া বাকিগুলো এটা ক্লোজিং যা আছে এটা আসবে, ওপেনিং থেকে ক্লোজিং থেকে ওপেনিং এ আসবে। কিন্তু এখানে যে 6,000 মাল উৎপাদন করছেন এটার দাম যে 24 লক্ষ টাকা, এইটা কিভাবে হবে সেটা কোশ্চেন। আচ্ছা ফাইন, এবার একটু আমরা কোশ্চেন করি, কে বলবেন এটা এই ভ্যালুটা কিভাবে আসবে আমাদের। আমাদের যে 6,000 আমরা যা বিক্রি করব সেই রেট এখানে আসবে। সেই রেটে আমরা যদি এটা 3,395 টাকায় বিক্রি করি, 395 400 করলে 400 টাকা দিয়ে 7,000-কে গুণ করে আমরা এখানে টোটাল পরিমাণ যত পরিমাণ বিক্রি করবে এবং তার ভ্যালু যা আসবে পার পিসে সেটা দিয়ে গুণ করলে পাবো। কিন্তু এইখানে যে আমরা মাল প্রোডাকশন করব তার যে মূল্যটা লিখবো সেই মূল্যটা আমরা কোথায় পাবো, সেই কোশ্চেনটাই এখানে সবচেয়ে মূল ব্যাপার। এটা স্যার কত আমরা হবে। স্যার আমরা যখন ওই যে মূল্য ফোর পয়েন্ট ঘোষণা থ্রিতে করি, স্যার পাচ্ছেন। মূল্য ঘোষণা করার সময় স্যার আমরা বলে আসি যে আমাদের উৎপাদনের ব্রেকডাউনটা, যে আমাদের ইনপুট কত এবং ভ্যালু অ্যাডেড কত, সেইখান থেকে স্যার রেটটা আসবে। ফাইন, দ্যাট মিনস আপনার এই রেটটা হবে, আপনি যখন 4.3টা সাবমিট করেছেন সেখানে যে রেটটার কথা বলা আছে যে আমার টোটাল প্রফিট সহ আমার এটার ভ্যালু কত, সেইখানে যেটা বলছেন সেই রেটটাই এখানে আসবে। আমরা মোস্ট প্রবাবলি 400 টাকা আমাদের ওই 4.3-তে 400 টাকা ছিল এই প্রোডাক্টের। যদি 400 টাকা হয়, 400, 400 সামথিং এদিক সেদিক, যদি 400 ইন্টু এত 24 লক্ষ সামথিং, যেটা 400 এদিক সেদিক ছিল আর কি, জাস্ট আমরা রাউন্ড ছিল। দ্যাট মিনস ওই 4.3 থেকে এটা আসছে, 4.3-তে এই ভ্যালুটা ডিক্লেয়ার করা ছিল, সেই ভ্যালুটাই আসবে। এইটাই সবচেয়ে এখানে জানার ব্যাপার। আর বাকিগুলো যোগ বিয়োগ করা এটা কোনো ফ্যাক্টর না। এই যে দেখেন 402 টাকা আমাদের ডিক্লেয়ার্ড ভ্যালু ছিল, ঠিক আছে, 402 টাকা ডিক্লেয়ার্ড ভ্যালু ছিল। সেক্ষেত্রে 6,000 প্রোডাকশন করার ফলে আমাদের এই ভ্যালুটা আসছে। তাহলে এইটাই এখানে জটিল ছিল, বাকিগুলো যোগ বিয়োগ, নাথিং এলস, ঠিক আছে। তাহলে এবার আমাদের 6.3-তে আসি। 6.3 আমরা জানি যেটা একদম মানে কি বলে, ইটস এ ব্লাড লাইন আমাদের ভ্যাটের। সেখানে আমরা যখন কোনো মাল বিক্রি করি 6.3-র মাধ্যমে আমরা বিক্রি করি, আবার ঠিক একইভাবে আমরা যখন ক্রয় করি তাও 6.3-র মাধ্যমে মাল ক্রয় করে থাকি। তাহলে এখানে আমাদের কি কি আছে, এখানে যা যা বলা আছে আসলে এগুলো বোঝার তেমন কিছুই নেই। এখানে যেই ব্যক্তি বিক্রি করতেছে তার নাম ঠিকানা সবকিছু থাকে, যার কাছে বিক্রি করতেছে তার নাম ঠিকানা থাকবে। এইখানে যে
পণ্যটা বিক্রি করতেছেন যেভাবে 6.3 মাধ্যমে ডিক্লেয়ার করেছেন সেইভাবে এখানে থাকবে। দেন এটা পরিমাণ, যে পরিমাণ বিক্রি করতেছেন 7,000 বিক্রি আমরা আগে দেখিয়েছিলাম, যে 7,000 আমরা বিক্রি করতেছি, এই যে এখানে 7,000 ছিল তাই না, এই যে 7,000 বিক্রি করছি সেটা দেখানো ছিল। তো 7,000-এর দাম ছিল 400 টাকা করে, টোটাল ভ্যালু 28 লক্ষ টাকা। এখানে সম্পূরক শুল্ক পরিমাণ 10% দেখানো আছে, জাস্ট এটা বোঝার জন্য। তাহলে আমাদের টোটাল সম্পূরক শুল্কের পরিমাণ 2,80,000 যদি থাকে, আর এখানে 15% ভ্যাট, তাহলে এখানে 15% ভ্যাট কত আসছে, 2,62,000। 28 লক্ষ যোগ 2,80,000, এটার উপরে 15%, দ্যাট মিনস 4,62,000। তাহলে এখানে টোটাল ভ্যালু হবে কত আমাদের, 28 লক্ষ প্লাস কর সহ সকল মূল্য, তাই না? তাহলে আমাদের এখানে আসবে হলো 28 লক্ষ যোগ 2,80,000 যোগ 4 লক্ষ, সরি এখানে তো, আচ্ছা এটা আসছে, এটা হলো ভ্যাট। তাহলে এটা হবে আমাদের 28 লক্ষ যোগ 2,80,000 যোগ 4,62,000, তাহলে 35,42,000 টাকা টোটাল সকল প্রকার শুল্ক ও কর সহ মূল্য হবে এই এই টাকাটা। ঠিক আছে, এটা জাস্ট আমরা দেখানো এটা। এখন এখানে মাল্টিপল যদি প্রোডাক্ট আপনি সেল করেন বিভিন্ন রেটের, সেটা এখানে লিখতে পারবেন, যে আরেকটা প্রোডাক্টের ধরেন আপনি 5% যদি থাকে সেটা একটা 5% লিখতে পারেন। তো এইখানে, এবং প্রতিটা পার্টির জন্য আলাদা আলাদা করে আপনাকে চালান তৈরি করতে হবে। এক পার্টির জন্য, সব পার্টির জন্য একটা চালানে কোনো চালান করা যাবে না। তো 6.3 গেল, দেন 6.4, 6.4 হলো চুক্তিভিত্তিক চালানপত্র। এখানে আমরা দেখি যে আমরা যে পরিমাণ মাল আমরা পাঠাবো সেই পরিমাণ মালের দাম, এবং তার দাম না, সেই পরিমাণটা থাকবে, এবং মালের যে বিবরণ, আমরা যে এই মালটা পাঠাচ্ছি এবং সেটা কি ইনপুট পাঠাচ্ছি, এটা প্রকৃতিটা ইনপুট, সেটা আছে এখানে, আর কোনো কিছুই নেই। আর এখানে যেটা আছে, যেমন যেই কোম্পানি পাঠাচ্ছে তার নাম, আর যেই পণ্যের যার কাছে পাঠাচ্ছে তার নাম থাকবে এখানে। 4.4, দেন 4.5, আমরা যে সেন্ট্রাল রেজিস্টার্ড কোম্পানি, এক প্রতিষ্ঠান থেকে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, যেমন বাংলাদেশ প্লাস্টিক, সে পাঠাচ্ছে কোথায়, তার নসর মার্কেট গাজীপুর পাঠাচ্ছে, নিউ মুন্নু টেক্সটাইল ইউনিট, সে এক ইউনিট থেকে আরেক ইউনিটে পাঠাচ্ছে। কত পাঠাচ্ছে, 2,000 চেয়ার পাঠাচ্ছে, যার মূল্য হলো 8 লক্ষ টাকা। এখানে আমরা লিখে দিলাম গুডস ট্রান্সফার ফ্রম সেন্ট্রাল ইউনিট টু ব্রাঞ্চ ইউনিট। 6.6 আমরা গতকালকে দেখছি যে এটা হলো আমাদের যে একটা ভ্যাট ডিডাকশন করার ফলে যেই সার্টিফিকেটটা ইস্যু করি। 6.7 হলো যে আমাদের ক্রেডিট নোট ইস্যু করা হয়, যে সেটা আমাদের 6.7 এর মাধ্যমে, যদি আমরা ভ্যাট বেশি দিয়ে থাকি সেটাকে কমাবার জন্য আমরা কি করি, 6.6টা ব্যবহার করি, 6.7। এবং 6.8টা ঠিক অপোজিট কারণে আমরা ব্যবহার করি। 6.9 হলো আমাদের টার্নওভার ট্যাক্সের জন্য। 6.10 হলো আমাদের 2 লক্ষ টাকার উপরে যদি সেলস এবং পারচেজ থাকে সেটার হিসাবটা এখানে দেওয়া হয়। এখানে খুবই সহজ ব্যাপার এটা পূরণ করা, যে আমরা যেই যে মাল বিক্রি করতেছি, সেটার ক্রয় করতেছি, তার চালান নাম্বার, ইস্যুর তারিখ, মূল্য, বিক্রেতার নাম, বিক্রেতার ঠিকানা, বিক্রেতার যার কাছ থেকে আমরা কিনতেছি তার কথাগুলো এখানে আসতেছে। ঠিক আছে, আর এটা হলো যে বিক্রয় তথ্য, আমি যে মালগুলো বিক্রি করতেছি, দ্যাট মিনস যে ক্রেতা, তার নাম, ঠিক নাম আসতেছে, ঠিকানা আসতেছে, পরিচয়পত্র আসতেছে, এবং কত টাকা মূল্য আমি বিক্রি করতেছি সেই টাকাটা এখানে আসতেছে। এটা হলো মোরাললেস আমাদের কি বলে ভ্যাট অ্যাকাউন্টিং ইন এ নাটশেল বলা হয়েছে। অনেক কিছু আছে আরো
বোঝার কিছু আছে, বাট আমরা মোটামুটি ভ্যাট অ্যাকাউন্টিং বলতে যে ভ্যাটের সংক্রান্ত যে 6.1 থেকে 6.10 পর্যন্ত যে চালানগুলো আছে সেটা আমরা দেখলাম। এরপর এটা কিভাবে অ্যাকাউন্টিং এন্ট্রি করে কি করে না করে সেগুলো আসলে এটা ডিফারেন্ট ম্যাটার, এক এক কোম্পানি এক এক ভাবে রাখতে পারে। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা নিতে পারি, আদারওয়াইজ স্যার আমরা আজকে ফর্ম নিয়ে একটা কোশ্চেন ছিল। কোনটা কোনটা? ফর্ম 6.4 আর 6.5 হুম তো 6.4 তো আমরা যেহেতু সাব কন্ট্রাক্টে দিচ্ছি সেখানে ভ্যালু আসেনি। হুম আর 6.5 তো আমি যদি সেন্ট্রাল রেজিস্টার্ড হই, আমার এক শোরুম থেকে আরেক শোরুমে প্রোডাক্ট পাঠাই, সেই হুম। ক্ষেত্রে কেন ভ্যালুটা আসলো কোয়ান্টিটির পাশে? ভ্যালু আসছে এটা জাস্ট বোঝার জন্য, ব্যাট অফিস বোঝার জন্য যে আসলে কত টাকার মাল আপনি ট্রান্সফার করতেছেন, ঠিক আছে? তো এইটা তো স্যার সাব কন্ট্রাক্টের ক্ষেত্রে চাইনি, এই জিনিসটা মানে কোনো লজিক এইটা তো না, খুঁজে পাচ্ছি না। লজিকে কিছু নাই, এটা লজিকের কিছু নেই। সাব কন্ট্রাক্টরে তো ভ্যাটের কোশ্চেন নেই, সাব কন্ট্রাক্টে তো কোনো ভ্যাটের কোশ্চেন নেই। কিন্তু যদি আপনার এক ইউনিট থেকে আর এক ইউনিটে আপনি ট্রান্সফার যখন করতেছেন, সেক্ষেত্রে যদি এটা আপনার ভ্যাট দিতে হইতো তাহলে কত টাকা ভ্যাট দিতে হইতো, এটার ভ্যালুটা কত সেটা জানার জন্য হয়তো বা তারা রাখছে। এখন এটা কি কারণে রাখছে সেটা তো আসলে এটা এক এক সময় ফরম্যাট করে এক এক চিন্তায় করে, হয়তো বা যে করছে সে তো আর এখন সিনে নেই, ঠিক আছে? বাট লজিকের ঠিক আছে কিছুই স্যার, নেই, ইটস ওকে, ঠিক আছে? জি স্যার। এটা দিয়েছে কত টাকা আসলে আপনি ট্রান্সফার করতেছেন, ব্যাট অফিসার দ্রুত দেখতে পারলো। অথবা যদি দেখা যায় যে আপনি আসলে এরকম হইতে পারে যে আপনি আসলে সেন্ট্রাল রেজিস্টার্ড না, ঠিক আছে, বাট আপনি ওই যে ইউনিয়ন ফার্মাসিউটিক্যালস এটা বললো যে আমি তো এটা সেন্ট্রাল রেজিস্টার্ড করিনি, কিন্তু উনি দেখা গেছে গায়ের জোরে উনি ট্রান্সফার করে দিয়েছে, বললো যে আমার তো নিজেদেরই একই সেল সেন্টার, তো আমরা অথবা আমরা ফ্যাক্টরি থেকে পাঠাচ্ছি, আমাদের ওখান থেকে ভ্যাট দিব। তো তখন ভ্যাট অফিসার দ্রুত কি করতে পারবে, সে দেখতে পারবে যেহেতু এটা সেন্ট্রাল রেজিস্টার্ড না, কত টাকার মাল ট্রান্সফার করছে, সে দ্রুত আপনার ভ্যাটটা নির্ধারণ করতে পারবে। আদারওয়াইজ তো আপনার খুঁজতে হবে সেই ধরেন 5 বছর আগের ব্যাপার, তাহলে 5 বছরে কত রেট ছিল কি ছিল এটা তো জানা একটা মানে কঠিন অবস্থা হয়ে যাবে, এবং আপনার ভ্যাট নির্ধারণ করতে তার ডিলে হবে, ঠিক আছে? এটা একটা হইতে পারে। তো ঠিক আছে, আমরা আজকে শেষ করি নাকি? হ্যাঁ, কালকে স্টাডি করে স্যার প্রশ্ন করবো। জি। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। আমরা তো এটা দিয়ে দিয়েছি আপনাদেরকে, ওটাতে একদম ডিটেলস আছে, এবং আমাদের বইয়ের ভিতরেও এগুলোই আছে, বই ডিসকাশন চ্যাপ্টারে। আর আমাদের যে বইটা আছে বইটা আপনার ভ্যাটের আইন এবং বিধিমালাকে মানে একই সাথে চ্যাপ্টার গুলোকে একই জায়গায় লেখা হয়েছে আপনাদের সুবিধার্থে। ঠিক আছে, জি, সালাম আলাইকুম।